বন্ধুরা, আজকের গল্পটা এমন এক ছেলেকে নিয়ে যার শৈশব কেটেছে মানুষের শহরে নয় বরং হিংস্র সব বন্যপ্রাণীর মাঝখানে, যেখানে বেঁচে থাকার জন্য প্রতিদিনই নতুন নতুন বিপদের সম্মুখীন হতে হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীরাও একসময় তার আপনজন হয়ে ওঠে। তবে সেই শান্ত জীবন বেশি দিন টেকে না। অতীতের এক শত্রু আবারও ফিরে আসে, আর তারপর থেকেই শুরু হয় বুদ্ধি, সাহস আর বেঁচে থাকার এক দারুণ লড়াই। তো বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি দ্য জঙ্গল বুক সিনেমার পুরো গল্প। গল্পের শুরুতে দেখা যায় ঘন জঙ্গলের ভেতর দিয়ে এক ছোট্ট ছেলে প্রাণপণে দৌড়াচ্ছে। তার পেছনে ছুটছে কয়েকটি ভয়ঙ্কর নেকড়ে। দৃশ্যটা দেখে প্রথমে মনে হবে আজ বোধহয় ছেলেটার রক্ষা নেই, কিন্তু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় নেকড়েগুলো আসলে তাকে শিকার করার জন্য নয় বরং দৌড়ের অনুশীলন করাচ্ছে। ছেলেটা এক গাছ থেকে আরেক গাছে এমন ভাবে ছুটছে যেন জঙ্গলটাই তার নিজের বাড়ি। ঠিক তখন তার সামনে এসে দাঁড়ায় এক বিশাল কালো প্যান্থার। নতুন কেউ হলে হয়তো ভয়েই জমে যেত, কিন্তু ছেলেটার মুখে ভয়ের বিন্দুমাত্র লেশ নেই, কারণ এই প্যান্থারটাই তার সবচেয়ে কাছের বন্ধু। এই ছেলেটির নাম মোগলি। অনেক বছর আগে জঙ্গলের মাঝখানে একা পড়ে থাকা অবস্থায় তাকে খুঁজে পেয়েছিল এই ব্ল্যাক প্যান্থার বাঘিরা। এরপর সে মোগলিকে নিয়ে যায় নেকড়েদের একটি দলের কাছে। সেখানে রাকসা নামের এক মা নেকড়ে নিজের সন্তানের মতো করেই তাকে বড় করে। তাই রক্তের সম্পর্ক না থাকলেও এই নেকড়ের দলই ছিল মোগলির আসল পরিবার। সময়ের সাথে সাথে মোগলি জঙ্গলের নিয়ম কানুনও শিখে ফেলে। দৌড়ানো, গাছে ওঠা, লাফ দেওয়া এসব যেন তার কাছে একেবারেই স্বাভাবিক ব্যাপার। এদিকে প্রচন্ড গরমে পুরো জঙ্গল প্রায় শুকিয়ে গেছে। নদী নালা, ছোট ছোট ঝর্ণা সবই পানি শূন্য। শেষ পর্যন্ত সব প্রাণীকেই ভিড় করতে হয় একটি মাত্র জলাশয়ের কাছে। সেখানে সবাই যখন মুখ ডুবিয়ে পানি খাচ্ছে, তখন মোগলি গাছের ছাল দিয়ে বানানো একটি ছোট্ট পাত্রে পানি তুলে পান করতে শুরু করে। এটা দেখে আশেপাশের প্রাণীগুলো নিজেদের মধ্যে ফিসফিস করে বলতে থাকে, দেখেছিস, মানুষের বাচ্চা আবার গ্লাস বানিয়েও পানি খায়। একটু পরে দেখবি স্ট্র বের করে সেটা দিয়ে পানি খাবে। রাকসা তখন মোগলিকে বলে, তুমি যতই মানুষ হও না কেন, এই জঙ্গলে টিকে থাকতে হলে এখানকার নিয়মেই তোমাকে মানতে হবে। অন্য প্রাণীদের মতোই তোমাকে পানি খেতে হবে। মোগলি হালকা হেসে পানিগুলো ফেলে দেয়। ঠিক সেই সময় হঠাৎ করেই আকাশে কিছু শকুন চক্কর দিতে শুরু করে। জঙ্গলের পুরনো প্রাণীরা এই দৃশ্য দেখেই বুঝে যায় বড় কোনো বিপদ সামনে এসে গেছে। রাকসা আর এক মুহূর্ত দেরি না করে মোগলিকে পাথরের আড়ালে লুকিয়ে পড়তে বললে মোগলি একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। এরপর সেখানে ধীরে ধীরে এগিয়ে আসে এক বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার। সে আর কেউ নয়, শের খান। তার চোখে মুখে এমন এক দাপট যেন পুরো জঙ্গল তার ইশারাতেই চলে। শের খান পানি খাওয়া শেষ করেই গম্ভীর গলায় বলল, অদ্ভুত এক মানুষের বাচ্চার গন্ধ পাচ্ছি। এরপর শের খান নেকড়েদের উদ্দেশ্য করে বলে, আর কতদিন ওই মানুষের বাচ্চাটাকে লুকিয়ে রাখবে? একদিন না একদিন ও আমার সামনে আসবে, আর সেদিন ওকে কেউ বাঁচাতে পারবে না। নেকড়েদের নেতা আকেলা তখন বলে, মোগলি আমাদের দলের সদস্য, ছেলেবেলা থেকেই সে আমাদের সাথেই বড় হয়েছে। শের খান তখন মুচকি এসে বলে, মোগলি? আরে বাহ, নামও রেখেছিস। তারপর সে নিজের মুখের পোড়া দাগের দিকে ইশারা করে বলে, মানুষ কাকে বলে আমি খুব ভালো করেই জানি। ওরা শুধু নিজেদের নয়, অন্য সবার জন্য বিপদ। একথা বলেই সে নেকড়েদের থ্রেট দিয়ে বলে, আজ না হয় চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো, না জানি এই মানুষের বাচ্চাটার জন্যই তোমাদের কতজনের জীবন নিজেদেরকেই বলি দিতে হয়। শের খান চলে যেতেই পুরো নেকড়েদের দলে নেমে আসে অস্বস্তিকর নীরবতা, কারণ সবাই জানতো শের খান কখনো হুমকি দিয়ে ভুলে যায় না, সুযোগ পেলেই নিজের কথা সত্যি করে দেখায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই কয়েকদিন পর এক রাতে জঙ্গলে শুরু হয় প্রবল বৃষ্টি। চারিদিকে শুধু বৃষ্টির শব্দ আর বজ্রপাতের আলো। সেই আলোতে নেকড়ের পুরো দল এক জায়গায় জড়ো হয়। আলোচনা একটাই, মোগলিকে কিভাবে নিরাপদ রাখা যায়। একজন নেকড়ে চিন্তিত গলায় বলে, শের খান যদি সত্যি সত্যি আক্রমণ করে তাহলে বিপদ শুধু মোগলিরই হবে না, আমাদের পুরো দলেরও হবে। দূরে দাঁড়িয়ে মোগলি কথাগুলো শুনে ফেলে। সে ধীরে ধীরে সামনে এগিয়ে এসে আকেলার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আমার জন্য যদি সবাই বিপদে পড়ে তাহলে আমি মানুষদের কাছেই চলে যাব। কথাটা শুনেই রাকসা সঙ্গে সঙ্গে আপত্তি জানায়, না, তুমি কোথাও যাবে না। তার কণ্ঠে ছিল একজন মায়ের অসহায়ত্ব। নিজের সন্তানের মতো যাকে বড় করেছে তাকে বিদায় দেওয়ার কথা সে কল্পনাও করতে পারছিল না। ঠিক সেই সময় সেখানে বাঘিরাও চলে আসে। এরপর সে বলে, আমরা যতই চাই ও আমাদের সাথেই থাকুক, সত্যিটা বদলাবে না। শের খান ওকে কখনো ছেড়ে দেবে না। তাই মোগলিকে মানুষের গ্রামে পৌঁছে দেওয়াই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। কথাটা শুনে চারিদিকে নীরবতা নেমে আসে। কেউ রাজি হতে চাইছিল না, কিন্তু কেউই বাঘিরার কথার বিরোধিতাও করতে পারল না। শেষ পর্যন্ত আকেলাও মাথা
মাথা নেড়ে সম্মতি জানায়। রাক্ষা চুপচাপ বসে আছে। মোগলি এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে বলে, আমি দূরে গেলেও তোমাদের কখনোই ভুলবো না, সুযোগ পেলেই আবার তোমাদের কাছেই ফিরে আসবো। এরপর সে বাগিরাকে সঙ্গে নিয়ে মানুষের গ্রামের দিকে রওনা দেয়। হাঁটতে হাঁটতে মোগলি চারপাশের গাছপালা, পাহাড় আর নদীর দিকে বারবার তাকাচ্ছিল। এই জঙ্গলেই তো তার পুরো শৈশব কেটেছে। হঠাৎ সে বাগিরাকে জিজ্ঞেস করে, মানুষদের কাছে গিয়ে যদি আমার ভালো না লাগে? বাগিরা হালকা হেসে বলে, শুরুতে একটু অচেনা লাগবেই, কিন্তু ওরাই তোমার নিজের জাত। এরপর কিছু দূর আগাতেই সামনে দেখা যায় এক বিশাল হাতির পাল। বাগিরা নিচু গলায় বলে, মাথা নিচু করো। এক মুহূর্ত দেরি না করেও মোগলির সাথে সাথে মাথা নত করে তাদেরকে সম্মান জানায়। হাতির দলও ধীর পায়ে তাদের পাশ কাটিয়ে চলে যেতে থাকে। বাগিরা তখন বলে, এই জঙ্গলেই সবাই ওদের সম্মান করে। এই বনকে টিকিয়ে রাখতে হাতিদের অবদান সবচেয়ে বেশি, তাই ওদের সামনে কেউ মাথা উঁচু করে দাঁড়ায় না। আরও কিছুটা পথ এগোনোর পর হঠাৎ বাগিরার মুখের ভাব বদলে যায়। সে ফিসফিস করে বলে, মোগলি লুকাও। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ঝোপের আড়াল থেকে বজ্রগতিতে ঝাঁপিয়ে পড়ে শের খান। তার বিশাল থাবা সোজা মোগলির দিকেই ছুটে আসে, কিন্তু বাগিরা বিদ্যুতের মতো সামনে এসে আঘাতটা নিজের উপর নেয় এবং বাগিরা বলে, মোগলি পালাও। মোগলি প্রাণপণে ছুটতে শুরু করে। এরপর শুরু হয়ে যায় শের খান এবং বাগিরার মধ্যে এক ভয়ঙ্কর লড়াই। চারিদিকে শুধু গর্জন আর থাবার শব্দ। বাগিরা প্রাণপণ চেষ্টা করছে শের খানকে আটকে রাখতে। এদিকে শের খান এক শক্তিশালী আঘাতে বাগিরাকে মাটিতে ফেলে দেয়। তারপর সে মোগলির পিছু নেয়। মোগলি দৌড়াতে দৌড়াতে একটা কাদামাটির ঢালে পড়ে যায়। ঠিক তখন সেখানে তীব্র গতিতে ছুটে আসে এক বিশাল বুনো মহিষের পাল। শের খানও তখন সেখানে চলে আসে এবং মোগলিকেও খুঁজে পেয়ে যায়। এক সেকেন্ডও দেরি না করে মোগলি একটা মহিষের শিং শক্ত করে ধরে ফেলে। মহিষের দল তাকে নিয়ে মুহূর্তের মধ্যে অনেক দূরে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই, মোগলি মহিষের শিং আঁকড়ে ধরে কোনো রকমে প্রাণে বেঁচে গেলেও অন্যদিকে শের খান রাগে ফুঁসতে থাকে। আসলে এত কাছে এসেও শিকার হাতছাড়া হয়ে যাওয়াটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। রাগে ফুঁসতে ফুঁসতে সে সোজা নেকড়েদের আস্তানার দিকে রওনা হয়। ওদিকে নেকড়েরা তখনও বুঝতে পারেনি সামনে কি অপেক্ষা করছে। শের খান সেখানে পৌঁছে আকেলাকে বলে, তোদের এত বড় সাহস, আমার শিকারকে পালাতে সাহায্য করেছিস। বলেই সাথে সাথে আকেলার উপর আক্রমণ করে তাকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। নেকড়েরা সবাই ছুটে এলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শের খান চারপাশে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আজ থেকে এই জঙ্গলে কার কথা চলবে সেটা সবাই ভালো করেই বুঝে গেছো। কথাটা বলেই সে ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। এদিকে মোগলি তখনও মহিষের পিঠে চড়ে অনেক দূরে চলে এসেছে। ঠিক সেই সময় পাহাড়ি এলাকায় শুরু হয় প্রবল ভূমিধস। মহিষের দলও আতঙ্কে দিকবিদিক ছুটতে শুরু করলে মোগলি দ্রুত নদীতে ঝাঁপ দেয়। তীব্র স্রোত মুহূর্তের মধ্যেই তাকে ভাসিয়ে নিয়ে যায়। অনেকক্ষণ নদীতে ভেসে থাকার পর অবশেষে মোগলি কোনো রকমে তীরে উঠে আসে। চারিদিকে তাকিয়ে সে বুঝতে পারে এই জায়গাটা তার একেবারেই অচেনা। অনেকক্ষণ কিছু না খেয়ে থাকার কারণে তার ভীষণ ক্ষুধা লেগেছিল। সামনেই একটা গাছে পাকা ফল দেখে সে কিছু ফল পেড়ে খেতে বসে পড়ে। কিন্তু প্রথম কামড় দেওয়ার পরেই কোথা থেকে কয়েকটা ছোট প্রাণী এসে মুহূর্তের মধ্যে সব ফল নিয়ে পালায়। মোগলি চিৎকার করে বলে, আরে অন্তত একটা তো রেখে যাও। পেছন থেকে একটা ছোট্ট প্রাণী মুখ ঘুরিয়ে বলে, জঙ্গলের নিয়ম জানো না নাকি? আগে যে ধরবে ফল তার। একথা শুনে মোগলি বলে, ঠিক আছে, তাহলে তোদের সঙ্গে হিসাবটা করেই নেই। তারপর সে দৌড়ে তাদের পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে মোগলি একটা বিশাল গাছের উপর উঠে পড়ে, কিন্তু সেখানে উঠেই সে থমকে যায়। তার ঠিক সামনেই কুণ্ডলে পাকিয়ে আছে এক বিশাল অজগর। তার চোখ দুটো স্থির হয়ে আছে মোগলির দিকেই। সাপটা ধীরে ধীরে মাথা তুলে নরম গলায় বলে, মানুষের বাচ্চা, তুমি এখানে কি করছো? মোগলি উত্তর দেয়, আমি পথ হারিয়ে এখানে এসে পড়েছি। সাপটা মৃদু হেসে বলে, না, তুমি শুধু হারাওনি, তোমার অতীত তোমাকে এখানে নিয়ে এসেছে। মোগলি তার কথা কিছুই বুঝতে পারে না। অজগরটা ধীরে ধীরে তার কাছে আসতে থাকে এবং তাকে বলে, অনেক বছর আগে এই জঙ্গল দিয়েই তোমার বাবা তোমাকে নিয়ে যাচ্ছিল। সেই রাতে তোমরা একটা গুহায় আশ্রয় নিয়েছিলে, কিন্তু রাতের অন্ধকারে এক ভয়ঙ্কর বাঘ তোমাদের উপর আক্রমণ করে। তোমার বাবা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছিল এবং মরার আগে আগুন দিয়ে বাঘটার মুখ পুড়িয়ে দেয়, আর সেই আগুনের দাগ আজও তার মুখে রয়ে গেছে। মোগলি বুঝতে পারে শের খানের মুখের পোড়া দাগের রহস্য আসলে এইটাই। সাপটা আবারও শান্ত গলায় বলে, তোমার বাবা মারা যাওয়ার পর বাঘিরাই তোমাকে খুঁজে পেয়েছিল। সে তোমাকে নেকড়েদের কাছে নিয়ে যায়। কথাগুলো শুনতে শুনতে মোগলির চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে আসতে থাকে। আসলে সাপটা তাকে হিপনোটাইজ করে ফেলেছে এবং তাকে পুরোপুরি পেঁচিয়ে ফেলেছে। তারপর অজগরটা যখনই তাকে গিলে ফেলতে যাবে, ঠিক সেই মুহূর্তে ঝোপের আড়াল থেকে হঠাৎ এক বিশাল কালো ছায়া ঝাঁপিয়ে পড়ে অজগরটির উপর। দুজনের মধ্যে শুরু হয় প্রচন্ড লড়াই। মোগলি অচেতন হয়ে নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর ধীরে ধীরে তার জ্ঞান ফিরে আসে। চোখ খুলতেই সে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল ভাল্লুক। সে মোগলিকে বলে,
এই যে ছোট্ট বন্ধু, ঘুম ভাঙলো নাকি? কিছুক্ষণ আগের ঘটনাগুলো মোগলির মনে পড়তেই সে ভয়ে একটু সরে যায়। ভাল্লুকটা সেটা বুঝতে পেরে হেসে বলে, আরে আরে, এমন চোখ বড় বড় করে তাকাচ্ছ কেন? তোমাকে যদি খেতাম তাহলে এতক্ষণেই হেগে তোমাকে আবার বেরও করে দিতাম। মোগলি এবার কিছুটা স্বস্তি পায়। ভাল্লুকটা আবার বলে, ওই সাপটার সঙ্গে একটু কুস্তি লড়তে হলো, ভাগ্য ভালো সময় মতো পৌঁছে গিয়েছিলাম। এরপর সে নিজের বুক ফুলে গম্ভীর গলায় বলে, এই জঙ্গলে আমি শুধু মধুই খাই না, মাঝে মাঝে হিরোগিরিও দেখাই। কথাটা বলেই সে নিজের পরিচয় দেয়, আমার নাম বালু। কিছুক্ষণ দুইজনের মধ্যে গল্প চলতে থাকে। হঠাৎ বালু গলা খাকিয়ে বলে, আচ্ছা, আমি তো তোমার জীবন বাঁচালাম, এখন এর বদলে তুমি আমাকে ছোট্ট একটা উপকার করবে? মোগলি কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করে, কি করতে হবে? বালু মোগলিকে পাহাড়ের চূড়ার দিকে দেখায়, সেখানে কিছু বিশাল মৌচাক ঝুলে আছে। বালু বলে, ওই মধুগুলো আমার চাই। মোগলি অবাক হয়ে বলে, তাহলে উঠে নিয়ে আসো। বালু সঙ্গে সঙ্গে মুখ কুঁচকে ফেলে এবং বলে, আমি মধু খেতে ভালোবাসি, কিন্তু এত উপরে উঠতে গেলে আমার হাঁটু কাঁপে। মোগলি তখন বলে, মানে মধু খাওয়ার সাহস আছে, কিন্তু গাছে ওঠার সাহস নেই। বালু গম্ভীর মুখ করে উত্তর দেয়, প্রত্যেক নায়কেরই একটা না একটা দুর্বলতা থাকেই। যেহেতু বালু তার প্রাণ বাঁচিয়েছে, তাই মোগলি তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। মোগলি জঙ্গল থেকে শক্ত কিছু লতা সংগ্রহ করে সেগুলো দিয়ে একটা দড়ির মতো বানায়। বালু দাঁড়িয়ে অবাক হয়ে সবকিছুই দেখছিল এবং সে বিড়বিড় করে বলে, দেখেছো মানুষের বাচ্চারা কত বুদ্ধিমান? মোগলি সঙ্গে সঙ্গে নিচে তাকিয়ে বলে, মানুষ তো তোমার মতো গাধা না। বালু হেসে উত্তর দেয়, আচ্ছা আচ্ছা, সেটা পরে দেখা যাবে, আগে মধুগুলো নামাও। মোগলি দড়ির সাহায্যে পাহাড় বেয়ে মৌচাক থেকে মধু সংগ্রহ করে নিচে নামিয়ে আনে এবং হাঁপাতে হাঁপাতে বলে, তোমার জন্য মৌমাছি আমাকে কামড়ায় কি অবস্থা করছে দেখছো? বালু তাকিয়ে বলে, কয়েকটা কামড়ই তো খেয়েছো। মোগলি রাগ দেখানোর ভান করতেই বালু আবার হেসে ওঠে। মধু খাওয়া শেষ হলে মোগলি বলে, আচ্ছা এবার আমি চলি। বালু অবাক হয়ে জিজ্ঞেস করে, কোথায়? মোগলি বলে, মানুষদের গ্রামে। বালু জিজ্ঞেস করে, কেন? মোগলি দীর্ঘশ্বাস ফেলে বলে, শের খান আমার পিছু নিয়েছে, তাই বাগিরা আমাকে ওখানে নিয়ে যাচ্ছিল। বাগিরার নাম শুনেই বালু বলে, ওহো, ওই কালো বিড়ালটা? মোগলি হেসে বলে, ও কিন্তু বিড়াল না। বালু মাথা নেড়ে বলে, জানি জানি। তারপর একটু চুপ থেকে বলে, বাগিরা আমার অনেক পুরনো বন্ধু। একথা শুনে মোগলি বেশ অবাক হয়ে যায়। বালু এবার তাকে বলে, তুমি চাইলে কিছুদিন আমার সঙ্গে এখানে থাকতে পারো, এখানে মধু আছে, নদী আছে, আরামও আছে, এত তাড়াহুড়া করে মানুষদের কাছে যাওয়ার কি দরকার? মোগলি একটু দ্বিধায় পড়ে যায়, তার সত্যি সত্যিই জঙ্গল ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। বালু তখন আবার বলে, শীত পড়ার আগেই একটু মধু জমিয়ে নেই, তারপর না হয় তোমাকে আমি নিজেই মানুষের গ্রামে পৌঁছে দেব। মোগলি কিছুক্ষণ ভেবে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এরপর শুরু হয় দুজনের নতুন জীবন। প্রতিদিন মোগলি পাহাড় থেকে মধু নামায় আর বালু সে নিচে বসে খাওয়ার দায়িত্ব পালন করে। একদিন মোগলি মজা করে বলে, আমার মনে হয় আমি শুধু কাজই করি আর তুমি শুধু বসে বসে খাও। বালু একটুও লজ্জা না পেয়ে উত্তর দেয়, কাজ ভাগ করে নেওয়াটাকেই বলে টিম ওয়ার্ক। এরপর বালু বলল, জানো মোগলি, জীবনটা আসলেই খুবই সোজা, পেট ভরে খাও, একটু ঘুমাও, আর কোনো ঝামেলায় জড়িও না। এভাবেই একসঙ্গে খুবই আনন্দের সাথে তাদের দিন যেতে থাকলো। কিন্তু সেই আনন্দও বেশি দিন টিকলো না। একদিন দুপুরে বালু আর মোগলি নদীতে গোসল করছিল। ঠিক তখন ঝোপের আড়াল থেকে বাঘিরা বের হয়ে আসে। মোগলি দৌড়ে গিয়ে বাঘিরাকে জড়িয়ে ধরে। বাঘিরাও মোগলিকে সুস্থ দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলে এবং বলে, তোমাকে খুঁজতে খুঁজতে পুরো জঙ্গল ঘুরে ফেলেছি। মোগলি বাঘিরাকে তাদের গুহায় নিয়ে আসে এবং বলে, আমি তো বেশ ভালোই আছি। বাঘিরা চারপাশে তাকিয়ে দেখে ভালো থাকার আসল কারণটা সে খুব দ্রুতই বুঝে যায়। একদিকে বিশাল মধুর স্তূপ, অন্যদিকে বালু দিব্যি আরাম করে মধু খাচ্ছে, আর মোগলির গায়ে তখনও মৌমাছির কামড়ের দাগ। সব বুঝতে বাঘিরার এক মুহূর্ত লাগলো না। সে বালুর দিকে তাকিয়ে বলে, তুই কি বোকা? এইটুকু একটা বাচ্চা ছেলেকে দিয়ে তুই এত উঁচু থেকে মধু পাড়াচ্ছিস? বালু সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে এবং বলে, এই যে কথাটা একদমই কিন্তু ঠিক না, আমি ওকে জোর করিনি, ও নিজেই এত ভালো কাজ করে যে আমি না খেয়ে ওকে নিরাশ করতে পারিনি। যাই হোক, পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেদিন বাঘিরা আর বালু কথা বলছিল। বালু তখন বাঘিরাকে বলে, এত চিন্তা করছো কেন? বাঘিরা তখন বলে, আকিলাকে শের খান মেরে ফেলেছে। শের খান এখন এই জঙ্গলের কোনো নিয়মই মানে না। মোগলি এখানে থাকলে খুব শিগগিরই ওর উপর হামলা করবে। বালু অনেকক্ষণ চুপ থেকে তারপর বলে, ঠিক আছে, আমি ওকে মানুষের গ্রামে পাঠাতে তোমাকে সাহায্য করব। পরদিন সকালে মোগলি একা নদীর ধারে বসে আছে। ঠিক তখন বালু তার পাশে এসে বলে, মোগলি, তোমার সঙ্গে আমার কথা ছিল। মোগলি হাসি মুখে বলে, বলো। বালু তখন বলে, আমার মনে হয় তোমার এবার চলে যাওয়াই ভালো। মোগলি অবাক হয়ে বলে, মানে? বালু ঠান্ডা গলায় বলে, আমি কখনোই তোমাকে বন্ধু ভাবিনি, আমার শুধু একজনের দরকার ছিল যে আমার জন্য মধু নামিয়ে দিবে। এখন শীতের জন্য যথেষ্ট মধু জমে গেছে, তোমাকে আর আমার দরকার নেই। কথাগুলো শুনে মোগলি কিছুক্ষণ নির্বাক হয়ে বালুর দিকে তাকিয়ে আর একটা কথাও
না বলে সেখান থেকে চলে যায়। মোগলি চলে যেতেই বালুর মুখের শক্ত ভাবটা ভেঙে পড়ে। সে গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে। এরপর আমরা দেখতে পাই মোগলির মনটা ভীষণ খারাপ। বালুর কথাগুলো বারবার তার মাথায় ঘুরছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যাকে এতদিন সে নিজের বন্ধু ভেবেছিল সে নাকি শুরু থেকেই শুধু নিজের স্বার্থের জন্যই তাকে ব্যবহার করেছে। মন খারাপ নিয়ে সে একটা বিশাল গাছের মোটা ডালে গিয়ে চুপচাপ বসে আছে। চারপাশে সবকিছু তখনও স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই কিছু বানর মোগলিকে নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে। বালু আর বাঘিরা এক মুহূর্ত দেরি না করে বানরগুলোর পিছু নেয়। একটা ছোট্ট বানর তো চিৎকার করে বলেই বসে, তাড়াতাড়ি কর, ভিআইপি অতিথি পালিয়ে যাবে। সঙ্গে সঙ্গে আরেকটা বলে, আরে শক্ত করে ধর। পরে যেন না বলে বানরদের সার্ভিস খারাপ। অনেকক্ষণ ধাওয়া করার পর সামনে দেখা যায় বিশাল এক ধ্বংসপ্রাপ্ত প্রাচীন মন্দির। বানরগুলো সোজা উঁচু পাহাড় বেয়ে মোগলিকে নিয়ে সেই মন্দিরের ভিতর ঢুকে পড়ে। বাঘিরা চারপাশ ভালো করে দেখে বলে ওরা এখানেই এসেছে। তারপর তারা দুইজন সেই উঁচু পাহাড় বেয়ে উপরে উঠতে থাকে। অন্যদিকে বানরগুলো মোগলিকে নিয়ে যায় সেই বিশাল প্রাসাদের একদম মাঝখানে। মোগলি চারদিকে তাকিয়ে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখন অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে বিশাল আকৃতির এক ওরাংওয়াটাং। সে আর কেউ নয়, কিং লুই। তার বিশাল দেহে আর ভারী কণ্ঠে পুরো প্রাসাদ কেঁপে ওঠে। সে মোগলির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, অবশেষে দেখা হলো মানুষের বাচ্চা। একথা শুনে মোগলি বুঝে গেছে তাকে এখানে কোনো কারণ ছাড়া আনা হয়নি। কিং লুই ধীরে ধীরে মোগলির সামনে এসে দাঁড়ায় এবং বলে, তোমাকে এখানে আনতে কিন্তু বেশ কষ্ট হয়েছে। মোগলি ভ্রুকুচকে তাকে জিজ্ঞেস করে, আমাকে এখানে কেন এনেছো? কিং লুই হেসে বলে, কারণ তুমি মানুষ, আর মানুষ এমন একটা জিনিস জানে যেটা এই জঙ্গলের আর কেউই জানে না। মোগলি কিছুটা অবাক হয়ে বলে, কি জিনিস? কিং লুই তখন বলে, রেড ফ্লাওয়ার। তারপর কিং লুই আবার বলে, আমার শক্তির অভাব নেই। বানরের পুরো দল আমার কথা শুনে। এই বিশাল রাজ্যও আমার, তবুও কেউ আমাকে জঙ্গলের আসল রাজা মনে করে না। সে দাঁতে দাঁত চেপে বলে, কারণ আমার কাছে রেড ফ্লাওয়ার নেই। যেদিন আগুন আমার হাতে আসবে সেদিন পুরো জঙ্গল আমার সামনে মাথা নত করবে। সে মোগলির দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে আগুন এনে দেবে, এর বদলে তুমি যাই চাবে তাই পাবে। মোগলি শান্ত গলায় উত্তর দিল, কিন্তু আমি তো আগুন বানাতে পারি না। কিং লুই বলে, আমাকে বোকা বানানোর চেষ্টা করো না, তুমি অবশ্যই জানো। মোগলি আবারও একই কথা বলে, আমি সত্যিই জানি না। একথা শুনে কিং লুই কিছুটা রেগে গেল। এদিকে বাঘিরা আর বালু বহু কষ্টে পাহাড় বেয়ে উপরে উঠে এসেছে। বাঘিরা চুপচাপ দেয়ালের আড়াল ধরে এগোতে থাকে। অন্যদিকে বালু সেই মন্দিরের মাঝখানে চলে আসে এবং জোরে কাশতে শুরু করে আর বলে, এই যে ভাই সাব। একথা শুনে সব বানর একসঙ্গে ঘুরে দাঁড়ায়। বালু দাঁত বের করে বলে, তোমাদের রাজসভায় কি বাইরের অতিথিদের ঢুকতে দেওয়া হয়? একটা বানর অবাক হয়ে বলে, এই মোটা ভাল্লুকটা আবার কোথা থেকে এলো? বালু গম্ভীর মুখে উত্তর দেয়, মধুর দোকান খুঁজতে খুঁজতে মনে হয় ভুলে এখানে চলে এসেছি। বানরগুলো বালুর কথার মানে কিছু বুঝতে পারছিল না। ওদিকে সুযোগ বুঝে বাঘিরা নিঃশব্দে মোগলির কাছে পৌঁছে যায় এবং সে আস্তে আস্তে মোগলিকে ইশারা করে বলে, মোগলি আমার সঙ্গে চলো। মোগলি ধীরে ধীরে এগোতেই একটা ছোট্ট বান্দর তাদের দেখে ফেলে এবং চিৎকার করে বলে, ওরা পালাচ্ছে। কিং লুই সঙ্গে সঙ্গে বলে, ধরো ওদের। মুহূর্তের মধ্যেই শত শত বানর চারিদিক থেকে ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। তারা তিনজন প্রাসাদের ভেতর থেকে দৌড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে এবং বাঘিরা মোগলিকে বলে, মোগলি দৌড়াও। তারপর বাঘিরাও বালু মিলে সব বানরকে আটকে রাখার চেষ্টা করে। অন্যদিকে কিং লুই নিজেই মোগলির পিছু নেয় আর মোগলি প্রাণপণে দৌড়াচ্ছে। এক পর্যায়ে মোগলি কিং লুইকে চিৎকার করে বলে, তোমাদের আমি কি ক্ষতি করেছি? তোমরা কেন আমাকে ধরার জন্য এভাবে উঠে পড়ে লেগেছো? কিং লুই তখন মোগলিকে বলে, তুমি যদি আমাকে রেড ফ্লাওয়ার এনে দাও তাহলে আমি তোমাকে শের খানের হাত থেকে বাঁচাবো। তখন মোগলি বলে, শের খানের হাত থেকে বাঁচাতে তোমার সাহায্যের আমার প্রয়োজন নেই, আমাকে নেকড়েদের সর্দার আকিরাই বাঁচাতে পারবে। ঠিক তখন কিং লুই বলে, আকিরাকে তো অলরেডি শের খান মেরে ফেলেছে। একথা শুনে মোগলি অনেক কষ্ট পায় এবং সে আবারও সেখান থেকে পালাতে শুরু করে। এক পর্যায়ে কিং লুই হাত বাড়িয়ে প্রায় মোগলিকে ধরেই ফেলেছিল। ঠিক তখন মোগলি পাশের একটি জানালা দিয়ে লাফ দিয়ে বাইরের একটা গাছের ডাল আঁকড়ে ধরে কোনো মতে বেঁচে যায়। কিং লুইও তখন তাকে ধরার জন্য একই পথে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তার বিশাল দেহ জানালার সঙ্গে আটকে যায়। তার এই বিশাল দেহের ঝাঁকুনি খেয়ে পুরো প্রাসাদের পাথরগুলো হুড়মুড় করে কিং লুইয়ের উপর ধসে পড়তে শুরু করে। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় সব বানর হতভম্ব হয়ে যায়। লড়াই রেখে তারা সবাই নিজেদের রাজার দিকে ছুটে যায়। বালু আর বাঘিরাও মোগলিকে খুঁজতে থাকে। ঠিক তখন মোগলি গাছ থেকে চিৎকার করে বলে, আকিরাকে শের খান মেরে ফেলেছে, একথা আমাকে কেন জানানো হয়নি? বাঘিরা শান্ত গলায় বলে, আমরা চেয়েছিলাম তুমি নিরাপদে থাকো, আর এই খবরটা শুনলে তুমি কি করতে সেটা আমরা জানতাম। মোগলি দাঁতে দাঁত চেপে উত্তর দেয়, হ্যাঁ ঠিকই জানো, আমি কখনো পালিয়ে থাকতাম না। তারপর আর কোনো কথা না বলেই মোগলি দৌড়ে জঙ্গল ছেড়ে মানুষের গ্রামের দিকে চলে যায়। বাঘিরা তাকে ডাকতে থাকে, মোগলি থামো, কিন্তু সে
সে একবারও পিছনে ফিরে তাকায় না। বালু দীর্ঘশ্বাস ফেলে বলে, মনে হচ্ছে এবার বড় কিছু ঘটতে যাচ্ছে। বাঘিরাও বুঝতে পারে পরিস্থিতি তাদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এদিকে সন্ধ্যা নেমে এসেছে। মোগলি লুকিয়ে লুকিয়ে মানুষের গ্রামের ভেতর চলে আসে। কিছুক্ষণ পর তার চোখ পড়ে একটা জ্বলন্ত আগুনের উপর। জঙ্গলের প্রাণীরা যেটাকে বলে রেড ফ্লাওয়ার। মোগলি সেই জ্বলন্ত মশাল নিয়ে আবার জঙ্গলের দিকে আসতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে শুকনো পাতার উপর আগুনের ছোট্ট একটা ফুলকি পড়ে যায়। মোগলি সেটা খেয়াল করে না। ছোট এই ফুলকিটা থেকে আগুন ধরে পুরো জঙ্গলেই ছড়িয়ে পড়তে শুরু করেছে। রেড ফ্লাওয়ার হাতে নিয়ে মোগলি সোজা সেই জলাশয়ের কাছে চলে আসে। ততক্ষণে বনের সব প্রাণীরাও সেই জলাশয়ের কাছে চলে আসে। এরপর মোগলি সেখানে এসে জোরে চিৎকার করে বলে, শের খান, আমি এসে গেছি, সাহস থাকলে আমার সামনে আসো। ঠিক তখন অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে শের খান। তার চোখ প্রথমে গিয়ে থামে মোগলির হাতে থাকা রেড ফ্লাওয়ারের উপর। তারপর সে চারিদিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, দেখলে তো সবাই, আমি বলেছিলাম না, মানুষ যেখানে যায় সেখানেই ধ্বংস ডেকে আনে। ওর জন্যই আজ পুরো জঙ্গলে আগুন লেগে গেছে। শের খানের কথা শুনে আশেপাশের প্রাণীগুলো ভয়ে কয়েক কদম পিছিয়ে যায়। ছোট ছোট নেকড়ের বাচ্চাগুলো আতঙ্কিত চোখে মোগলির দিকে তাকিয়ে থাকে। মোগলি বুঝতে পারে নিজের অজান্তেই সে একটা বড় ভুল করে ফেলেছে। কোনো কথা না বলেই সে রেড ফ্লাওয়ারটা ছুঁড়ে ফেলে দেয় পানির মধ্যে। মুহূর্তের মধ্যে আগুনটা নিভে যায়। শের খান তখন বলে, হা হা হা, এটাই ছিল তোমার শেষ ভরসা। এখন তোমাকে বাঁচানোর মতো আর কেউ নেই। ঠিক তখন পেছন থেকে বালু এসে বলে, এত খুশি হওয়ার কিছু নেই ভাই সাব। মোগলির গায়ে টাচ করার আগে আমার সঙ্গে তোমার হিসাব মেলাতে হবে। আর ঠিক তারপরেই বাঘিরাও এগিয়ে আসে। বালু মোগলির সামনে এসে দাঁড়াতেই শের খান বলে, তোমরা সবাই মিলে এসেছো, ভালোই হয়েছে। আজ একসাথে সবার হিসাবটাই শেষ করে দেব। বালু তখন বলে, হিসাবের কথা পরে হবে, আগে তো দেখি তোর গর্জনের জোর বেশি নাকি আমার থাবার। একথা বলেই সে সোজা ঝাঁপিয়ে পড়ল শের খানের উপর। শুরু হয় দুজনের মধ্যে তুমুল সংঘর্ষ। বালু নিজের সর্বশক্তি দিয়ে লড়াই করছিল, কিন্তু শের খান ছিল অত্যন্ত শক্তিশালী। কয়েক মুহূর্তের মধ্যেই সে বালুকে ছিটকে ফেলে দেয়। বালু উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও তার শরীর তখন বেশ দুর্বল হয়ে পড়েছে। এবার সামনে এগিয়ে আসে বাঘিরা। এবার আর কোনো কথা নয়, সরাসরি আক্রমণ। আবারও দুইজনের মধ্যে সমানে সমানে চলতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত শের খানের শক্তির সামনে বাঘিরাও কাবু হয়ে যায়। শের খানের একটা প্রচন্ড আঘাতে সেও দুর্বল হয়ে পড়ে। এই দৃশ্য দেখে রাক্ষা আর অন্য নেকড়েরাও চুপ থাকতে পারলো না। তারা সবাই একসঙ্গে শের খানের উপর ঝাঁপিয়ে পড়ে। তবুও শের খান থামছিল না। সে একের পর এক সবাইকে আঘাত করে সরিয়ে দিচ্ছিল। মনে হচ্ছে পুরো জঙ্গল মিলে লড়লেও তাকে যেন থামানো সম্ভব নয়। মোগলি আর নিজেকে সামলাতে না পেরে সামনে এগোতেই বাঘিরা বলে, না মোগলি, সারা জীবন আমরা তোমাকে পশুদের মতো বাঁচতে শিখিয়েছি, কিন্তু আজ তোমাকে মানুষ হয়ে লড়তে হবে। বাঘিরা আবার বলে, শের খানকে শক্তি দিয়ে হারানো যাবে না। ওকে হারাতে হলে তোমার সবচেয়ে বড় অস্ত্র ব্যবহার করো, তোমার বুদ্ধি। একথা শুনেই মোগলি দ্রুত জঙ্গলের ভেতর দৌড়াতে শুরু করে। শের খান সেটা দেখে মুচকি এসে বলে, পালাচ্ছে, হা হা হা। তারপর সেও মোগলির পিছু নেয়। মোগলি দৌড়াতে দৌড়াতে একটা বিশাল শুকনো গাছের কাছে পৌঁছে যায়। তারপর সে আশেপাশে ঝুলে থাকা লতার টেনে গাছের ডালপালাগুলোর সঙ্গে বেঁধে ফেলে। আবার কোথাও ডাল ভেঙে পথ তৈরি করে। সবকিছুই সে খুব দ্রুত করছিল। আসলে সে শের খানের জন্য একটা ফাঁদ পেতেছিল। কয়েক সেকেন্ড পরেই শের খান সেখানে পৌঁছে যায় এবং বলে, কিরে মানুষের বাচ্চা, দৌড় শেষ। মোগলি কিছু না বলে গাছের উপরে উঠে যায়। শের খানও তাকে ধরতে তার পিছু পিছু উঠতে শুরু করে। দুইজন ধীরে ধীরে গাছের একেবারে উপরের চিকন ডাল পর্যন্ত পৌঁছে যায়। নিচে তখন জঙ্গলের ভেতর আগুন জ্বলছে। একবার পড়ে গেলে আর বাঁচার কোনো সুযোগ নেই। মোগলি ইচ্ছে করেই আরো সরু একটা ডালের দিকে এগিয়ে যায়। শের খানও তাকে ধরার লোভে একই পথে এগোয়। ঠিক যখন সে ঝাঁপিয়ে পড়তে যাবে, মোগলি হঠাৎ পাশের ঝুলে থাকা লতাটা ধরে অন্যদিকে চলে যায়। আর শের খান সে যে ডালের উপর ভর দিয়েছিল সেটাই তার বিশাল ওজন সহ্য করতে না পেরে ভেঙে যায়। তারপর সোজা সে নিচের আগুনের মধ্যে গিয়ে পড়ে। এরপর সবকিছু নিস্তব্ধ। আর এভাবেই শের খানের গল্প শেষ হয়ে যায়। কিন্তু বিপদ তখনও পুরোপুরি কাটেনি। চারিদিকে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। অন্যদিকে দূর থেকে বালু, বাঘিরা, নেকড়েগুলো শুধু ধোঁয়াই দেখতে পাচ্ছিল। মোগলিকে কোথাও দেখা যাচ্ছে না। বাঘিরা ভাঙ্গা গলায় বলে, না, ওর কিছু হতে পারে না। ঠিক সেই সময় জঙ্গলের হাতির দল ধীরে ধীরে সামনে এগিয়ে এসেছে। আর তাদের ঠিক উপরেই বসে আছে মোগলি। সবাই আনন্দে চিৎকার করে ওঠে। তারপর বিশাল হাতির দল সুর দিয়ে ঝর্ণার মুখ ভেঙে দেয়। প্রচন্ড স্রোতে পানি জঙ্গলের দিকে নেমে আসে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিভে যায়। এভাবেই জঙ্গলে আবারও সুখ, শান্তি আর বন্ধুত্বের নতুন অধ্যায় শুরু হয়। আর এখানেই শেষ হয় অসাধারণ অ্যাডভেঞ্চার এই মুভির গল্প। তো গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে আমার এই এক্সপ্লেনেশনটি শুনেছেন। আল্লাহ হাফিজ।